বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও। শুরু হচ্ছে প্রাত্যহিক ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরাচল। অনুষ্ঠানটি গ্রন্থনায় আছেন রিফাত ফারাবী সৌরভ। অনুষ্ঠানটি উপস্থাপনায় আছেন ফাহিমা ফেরদৌস। প্রাকৃতিক নৈসর্গের লীলাভূমি খ্যাত বাংলাদেশে পর্যটন শিল্পের রয়েছে অপার সম্ভাবনা। অপরিমেয় সৌন্দর্য বিস্তৃত এই দেশ যুগ যুগ ধরে বিদেশি পর্যটকদের টেনেছে। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করে সমৃদ্ধ হচ্ছে অর্থনীতি। পর্যটনকে শিল্প হিসেবে চিহ্নিত করায় বাংলাদেশে এই শিল্পের ব্যাপক সম্ভাবনা বর্তমান। পর্যটন শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন সেক্টরে যেমন পরিবহন, হোটেল, মোটেল, রেস্তোরাঁ, রিসোর্ট, এয়ারলাইন্স ও অন্যান্য যোগাযোগের মাধ্যম থেকে পৃথিবীর অনেক দেশ প্রতি বছর প্রচুর রাজস্ব আয় করে, যা অন্য যে কোনো বড় শিল্প থেকে পাওয়া আয়ের চেয়ে বেশি। ইতিমধ্যে পর্যটনকে বিশ্বের বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর 1/3 রপ্তানি আয়ের প্রধান উৎস পর্যটন শিল্প। উন্নত বিশ্বে ভ্রমণ পিপাসু মানুষ সারা বছরই পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকে। ক্রমান্বয়ে পর্যটকের সংখ্যা বৃদ্ধির ফলে বিভিন্ন দেশের অর্থনীতি আজ পর্যটন নির্ভর হয়ে উঠছে। ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করতে আন্তর্জাতিক মানের বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিতকরণে প্রাণান্ত প্রচেষ্টা চালাচ্ছে বিভিন্ন দেশ। পর্যটনের অপার সম্ভাবনায় বাংলাদেশ টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য দিন বদলের সনদ রূপকল্প 2021 বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত হতে পর্যটন শিল্পের ওপর অধিক গুরুত্ব আরোপ করতে হবে। এরই ধারাবাহিকতায় 2021 সাল নাগাদ বাংলাদেশে 25 লাখ পর্যটক আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ কল্পে প্রত্যাশিত অবকাঠামো উন্নয়ন, আন্তর্জাতিক প্রচারণা বৃদ্ধি, পর্যাপ্ত বিনোদন বিকাশের সুযোগ, নিরাপত্তা নিশ্চিতকরণ, পর্যটন এলাকায় হোটেল বৃদ্ধি এবং পর্যটন ক্ষেত্রে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে পারলে নবদিগন্তের ভোরের সূর্যের আলোর ন্যায় আলোকিত হবে অমিত সম্ভাবনার বাংলাদেশের পর্যটন। সবাইকে বৃষ্টি স্নাত সকালের শুভেচ্ছা। শুভ সকাল। আজ উত্তরাচলে আপনাদের জন্য থাকছে আজকের ডায়েরি, কুইজ, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে ধারাবাহিক পাঠ, বঙ্গবন্ধুকে নিবেদিত গান, দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে প্রতিবেদন, স্বাস্থ্যকণিকা এবং রবীন্দ্রসঙ্গীত। শ্রোতাবন্ধু, সবগুলো পরিবেশনা শুধুই আপনাদের জন্য। থাকুন পুরো অনুষ্ঠান জুড়ে। আজকের ডায়েরি। আজ রোববার, 12ই আশ্বিন 1427 বঙ্গাব্দ, 9 সফর 1442 হিজরি, 27 সেপ্টেম্বর 2020 খ্রিস্টাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:56 অস্ত যাবে সন্ধে 5:58। এই ছিল আজকের ডায়েরি। আমি একটি স্বাধীন দেশের নাগরিক, এর চাইতে বড় গৌরব আর কিসে হতে পারে? কথাগুলো বলেছেন J.R. লাওয়েল। শ্রোতাবন্ধু, আপনারা নিশ্চয়ই অপেক্ষা করছেন আজকের কুইজের জন্য। আজকের কুইজ হলো, কুসুম্বা মসজিদ কোন জেলায় অবস্থিত? কুসুম্বা মসজিদ কোন জেলায় অবস্থিত? আপনারা সঠিক উত্তর লিখে SMS করুন 01730240037 এই নাম্বারে। আমরা সঠিক উত্তর এবং সঠিক উত্তরদাতার নাম জানিয়ে দেব যথারীতি অনুষ্ঠানের শেষ প্রান্তে। থাকুন পুরো অনুষ্ঠান জুড়ে। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আমাদের নিয়মিত আয়োজন বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে ধারাবাহিক পাঠ। আজ শুনছেন 116 পাতা থেকে। তারা আমার কথা না শুনে আবার বেরিয়ে পড়ল এবং ভিতরে ফিরে যেতে লাগলো। যারা পিকেটিং করেছিল তাদের
ওপর পা দিয়ে। আর আমি কিছু করতে পারলাম না। সাধারণ ছাত্র তখন অনেক জমা হয়েছে। তারা এদের আক্রমণ করে বসলো। এরা পালিয়ে দোতলায় আশ্রয় নিল, যে সেখানে পারে। আমি দরজায় দাঁড়িয়ে ক্রুদ্ধ ছাত্রদের বাধা দিলাম। যাই হোক, ধর্মঘট হয়ে গেল। সভা হলো, ধর্মঘট চলবে ঠিক হলো। এ সময় ডক্টর ওসমান গনি সাহেব সলিমুল্লাহ হলের প্রভেক্টর ছিলেন। তিনি অ্যাডহক কমিটির সভায় তাদের বহিষ্কার করে প্রত্যাহার করতে অনুরোধ করলেন। তাকে সমর্থন করলাম। প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ কিন্তু কমিটির জন্য সদস্য হতে রাজি হলেন না। 18 তারিখে ধর্মঘট হয়েছিল, আবার 19 তারিখে ধর্মঘট হবে বলে ঘোষণা করা হলো। ছাত্রদের মধ্যে উৎসাহ কমে গেছে বলে আমার মনে হলো। 18 তারিখ বিকেলে ঠিক করলাম ধর্মঘট করে বোধহয় কিছু করা যাবে না, তাই 18 তারিখে ছাত্র শোভাযাত্রা করে ভাইস চ্যান্সেলরের বাড়িতে গেলাম এবং ঘোষণা করলাম আমরা এখানেই থাকব, যে পর্যন্ত শান্তিমূলক আদেশ প্রত্যাহার না করা হয়। 100 জন করে ছাত্র রাত দিন ভাইস চ্যান্সেলরের বাড়িতে বসে থাকতো। তার বাড়ির নিচে ঘরগুলি দখল করে নেওয়া হলো। একদল যায়, আরেক দল থাকে। 18 তারিখে রাত কেটে গেল। শুধু আমি জায়গা ত্যাগ করতে পারছিলাম না, কারণ শুনলাম তিনি পুলিশ ডাকবেন। 19 তারিখ বিকেল 3টায় জেলা ম্যাজিস্ট্রেট এসপি বিরাট একদল পুলিশ বাহিনী নিয়ে হাজির হলেন। আমি তাড়াতাড়ি সভা ডেকে একটা সংগ্রাম পরিষদ করতে বলে দিলাম। সকলের মতো আমাকেও দরকার হলে গ্রেপ্তার করতে হবে। জেলা ম্যাজিস্ট্রেট 5 মিনিট সময় দিলেন আমাদের স্থান ত্যাগ করে যেতে। আমি 8 জন ছাত্রকে বললাম, তোমরা এই 8 জন থাকো আর সকলেই চলে যাও। আমিও এই 8 জন স্থান ত্যাগ করব না। ছাত্র প্রতিনিধিদের ধারণা আমি গ্রেপ্তার হলে আন্দোলন চলবে, কারণ আন্দোলন ঝিমিয়ে আসছিল। একে চাঙ্গা করতে হবে। আমার গ্রেপ্তার হওয়া দরকার। আমি তাদের কথা মেনে নিলাম। 5 মিনিট পর এসে জেলা ম্যাজিস্ট্রেট আমাদের গ্রেপ্তারের হুকুম দিলেন। তাজিউদ্দিন আহমেদ আটকা পড়েছে, তাকে নিষেধ করা হয়েছে গ্রেপ্তার না করতে। তাজিউদ্দিন বুদ্ধিমানের মতো কাজ করলো। বলে দিল আমি প্রেস রিপোর্টার। একটা কাগজ বের করে কে কে গ্রেপ্তার হলো তাদের নাম লিখতে শুরু করলাম। আমি তাকে চোখ টিপলাম। আমাদের গাড়িতে তুলে একদম জেল গেট নিয়ে আসলো। পরদিন থেকে জনগণের মধ্যে আন্দোলনও দানা বেঁধে উঠল। পূর্ণ ধর্মঘট পালিত হলো। যাদের আমি নিষেধ করলাম তারাও প্রায় 3 দিনের মধ্যে গ্রেপ্তার হয়ে গেল। খালেক নওয়াজ খান, কাজী গোলাম মাহবুব, আজিজ আহমেদ, আলী আহমেদ, আবুল হাসনাত, আবুল বরকত, কেজি মোস্তফা, বাহাউদ্দিন চৌধুরী ও আরও অনেকে। এরাই ছিল প্রথম শ্রেণীর কর্মী। বুঝতে আর বাকি রইল না যে আন্দোলন আর চলবে না। কর্মীরা গ্রেপ্তার হওয়ার পরে আর আন্দোলন চলল না। ক্লাস শুরু হয়ে গেল। আমরা জেলেই রইলাম। বোধহয় 30-35 জন ছাত্র নেতা গ্রেপ্তার হয়েছিল। আমাদের ঢাকা জেলার 5 নম্বর ওয়ার্ডের দোতলায় রাখা হয়েছিল। কয়েকজনকে উচ্চ শ্রেণীর মর্যাদা দিয়েছিল, আর কয়েকজনকে দেওয়া হয় নাই। তাতে আমাদের খুব অসুবিধা হতে লাগলো। খাওয়া দাওয়ার কষ্ট হয়েছিল। তবু আমরা ঠিক করলাম এক জায়গায় থাকবো এবং যা কিছু পাই ভাগ করেই খাবো। জেলে যারা আছে তাদের মধ্যেও 2টি গ্রুপ ছিল। 3 জন ছিল উগ্রপন্থী। এদের অন্য ছাত্র বন্দীরা কমিউনিটিস বলতো। এই 3 জনের মধ্যে একজন ছাত্র লীগের সভ্য ছিল, আর সকলেই ছাত্রলীগের সদস্য। আমাদের খেলাধুলা করে সময় কেটে যেত। আমার কাছে বরকত থাকতো। রাতে বরকত গান গাইতো, চমৎকার গাইতে পারতো। বইপত্র কিছু আনা হয়েছিল। জেল লাইব্রেরিতেও বই ছিল কিছু সময়। সকলেই পড়ালেখা করত। সকলেই ছাত্র, খুব দুষ্টমি করত। আমি ও আজিজ আহমেদ ছিলাম তাদের মধ্যে বয়সে বড়।
ডাক্তার সাহেবরা জেলে মেডিকেল ডায়েট দিতে পারতেন। এরা দল বেঁধে ডাক্তার সাহেবের জীবন অতিষ্ঠ করে তুলত। বরকত ছিল খুব দুষ্টু। ডাক্তার সাহেব আসলেই বলতো, আমার পায়ে ব্যথা, কিছু ডিম ও দুধ পাস করে দিন। সকলেই হেসে ফেলতো তার কথায়। রাজনীতি নিয়ে চলতো ঘন্টার পর ঘন্টা আলোচনা। তুমি চির উজ্জ্বল চির ভাষণ আমার চেতনায় ফোটা এক ফুল। তুমি চির উজ্জ্বল চির ভাষণ আমার চেতনায় ফোটা এক ফুল। এই জীবনে গর্ব আমার তুমি, এই জীবনে গর্ব আমার তুমি, বাঁচালে জাতির মানকুল। তুমি চির উজ্জ্বল চির ভাষণ আমার চেতনায় ফোটা এক ফুল। তুমি বহুতা রক্তকণা, এই হৃদয়ের স্পন্দন, দিয়েছ আকাশ বাতাস ঘেরা মমতার এক বন্ধন। তুমি বহুতা রক্তকণা, এই হৃদয়ের স্পন্দন, দিয়েছ আকাশ বাতাস ঘেরা মমতার এক বন্ধন। পৃথিবীর বুকে চিনতে তোমায় করে না তো কেউ ভুল। তুমি চির উজ্জ্বল চির ভাষণ আমার চেতনায় ফোটা এক ফুল। এই জীবনে গর্ব আমার তুমি, এই জীবনে গর্ব আমার তুমি, বাঁচালে জাতির মানকুল। তুমি চির উজ্জ্বল চির ভাষণ আমার চেতনায় ফোটা এক ফুল। তুমি বিজয়ী মুক্ত স্বাধীন, তুমি যে অনন্য। তোমাকে ভালোবেসে যাব, বাসবে সব প্রজন্ম। তুমি বিজয়ী মুক্ত স্বাধীন, তুমি যে অনন্য। তোমাকে ভালোবেসে যাব, বাসবে সব প্রজন্ম। কোটি মানুষের মনের বাগানে পূবালি বাতাস অনুকূল। তুমি চির উজ্জ্বল চির ভাষণ আমার চেতনায় ফোটা এক ফুল। তুমি চির উজ্জ্বল চির ভাষণ আমার চেতনায় ফোটা এক ফুল। এই জীবনে গর্ব আমার তুমি, এই জীবনে গর্ব আমার তুমি, বাঁচালে জাতির মানকুল। তুমি চির উজ্জ্বল চির ভাষণ আমার চেতনায় ফোটা এক ফুল। শ্রোতা বন্ধুরা, রঙ্গু শাহাবুদ্দিনের কথায় শেখ সাদি খানের সুরে ইফফাত আরা নার্গিসের কণ্ঠে শুনলেন বঙ্গবন্ধুকে নিবেদিত গানটি। হাজার বছরের খনি ধরা এ সমাজ ব্যবস্থার উপর এমন আঘাত হানতে চাই যেমন হেনেছিলাম ৭১ সনে পাক হানাদার বাহিনীর উপর। কথাগুলো বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শ্রোতা বন্ধু, অর্থনীতির সব পরিমণ্ডলে বিস্ময়কর সাফল্যের কারণে আজ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ।
ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত আধুনিক জীবনমান সম্পন্ন একটি সুখী সমৃদ্ধশালী উন্নত দেশ হওয়ার দ্বারপ্রান্তে আজ এ দেশের অবস্থান। বাংলাদেশের এই উন্নয়ন অগ্রযাত্রা অপ্রতিরোধ্য। এখন শুনব বাংলাদেশের উন্নয়নে অগ্রযাত্রা বিষয়ে একটি সংকলিত প্রতিবেদন। তথ্য প্রযুক্তিতে উন্নতি। সাম্প্রতিক বছরগুলোতে তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ প্রস্তুত উন্নতি সাধন করেছে। তথ্য প্রযুক্তিকে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত হিসেবে ঘোষণা করা হয়েছে বছর দুয়েক আগে। ইতিমধ্যে হার্ডওয়্যার, সফটওয়্যার ও প্রযুক্তির পণ্য রপ্তানির হার বেড়েছে। দেশের তৈরি মোবাইল ও ল্যাপটপ রপ্তানি হচ্ছে বিশ্বের কয়েকটি দেশে। প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তির উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যথার্থই বলেছেন, বাংলাদেশে খুব শীঘ্রই রপ্তানির বাণিজ্যিক তৈরি পোশাক খাতের জায়গা করে নেবে তথ্য প্রযুক্তি খাতে। 2021 সালের মধ্যে 5 বিলিয়ন মার্কিন ডলার আয় অর্জনের লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। দেশের গ্রাম অঞ্চল থেকেও যেন তথ্য প্রযুক্তিবিদরা কাজ করতে পারে এমন অবকাঠামো গড়ে তোলার কাজ চলমান। এসবই দেশের অভ্যন্তরীণ কর্মসংস্থানের জন্য সুসংবাদ। বর্তমান সরকার তথ্য প্রযুক্তি বান্ধব আউটসোর্সিংয়ে বিশেষ প্রণোদনার নীতিও গ্রহণ করা হয়েছে। সম্ভাবনাময় তথ্য প্রযুক্তি সেক্টর বিগত কয়েক বছর যাবতই বড় স্বপ্ন ও আশা ভরসার ক্ষেত্র হয়ে উঠেছে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এটা একটা সুখবর। এখন থেকে উপার্জনের বহু পথ বেরিয়ে আসছে। আউটসোর্সিং কর্মবাজারে প্রবেশ লাখ লাখ তরুণ তরুণীর সামনে আসার আলোক বার্তিকা হিসেবে দেখা দিয়েছে। আউটসোর্সিংয়ের বদলে যাচ্ছে অনেক বেকার তরুণ তরুণীর ভাগ্য। এ থেকে মাসে ন্যূনতম 30,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 2 থেকে 3 লাখ টাকা উপার্জনের পথ খুলে গেছে। নারীদের জন্য এই আউটসোর্সিংয়ের ক্রমশ প্রিয় হয়ে উঠেছে। শুধু শহরে নয়, জেলা উপজেলা সদর ছাড়িয়ে প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও তথ্য প্রযুক্তি সেবা পৌঁছে গেছে। বিশেষ করে ইউনিয়ন তথ্য কেন্দ্র দেশব্যাপী গ্রামের মানুষকে অভাবিত সেবা দিয়ে চলেছে। তথ্য প্রযুক্তি যেমন কর্মসংস্থানের ক্ষেত্র হয়ে উঠেছে, তেমনি আগামীতে আরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জনেও সক্ষম হবে বলে আশা করা যায়। যে নিজের দেশের সেবা করে তার পরিচয়ের জন্য পূর্বপুরুষদের পরিচয়ের ফিরিস্তির চেয়ে টানতে হয় না। কথাগুলো বলেছেন ভলতেয়ার। শ্রোতাবন্ধু, এবারই স্বাস্থ্যকণিকায় শুনব করোনা ভাইরাস সংক্রমণে মাননীয় প্রধানমন্ত্রীর 31 দফা নির্দেশনা। পাঠে রয়েছেন মেহিদুল ইসলাম মেহেদি। করোনা ভাইরাস জনিত রোগ কোভিড-19 বর্তমান পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর 31 দফা নির্দেশনা। 1. করোনা ভাইরাস সম্পর্কে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ভাইরাস সম্পর্কিত সচেতনতা কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। 2. লুকোচুরির দরকার নেই। করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে ডাক্তারের শরণাপন্ন হন। 3. পিপিই সাধারণভাবে সকলের পরার দরকার নেই। চিকিৎসা সংশ্লিষ্ট সকলের জন্য পিপিই নিশ্চিত করতে হবে। এই রোগ চিকিৎসায় ব্যবহৃত পিপিই, মাস্ক সহ সকল চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত রাখা এবং বজ্র অপসারণের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। 4. কোভিড-19 রোগের চিকিৎসায় নিয়োজিত সকল চিকিৎসক, নার্স, ল্যাব টেকনিশিয়ান, পরিচ্ছন্নতা কর্মী, অ্যাম্বুলেন্স চালক সহ সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ অগ্রাধিকার প্রদান করতে হবে। 5. যারা হোম কোয়ারেন্টাইনে বা আইসোলেশনে আছেন তাদের প্রতি মানবিক আচরণ করতে হবে। 6. নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখা সহ এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। 7. নদীবেষ্টিত জেলাসমূহে নৌ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে। 8. অন্যান্য রোগে আক্রান্তদের যথাযথ স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা সেবা অব্যাহত রাখতে হবে। 9. পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। সারা দেশের সকল
সকল সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদকে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে হবে। 10. আইন শৃঙ্খলা বিষয়ে দৃষ্টি দিতে হবে। জাতীয় এ দুর্যোগে স্বাস্থ্যসেবা বিভাগ, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ সহ সকল সরকারি কর্মকর্তাগণ যথাযথ ও সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছেন। এ ধারা অব্যাহত রাখতে হবে। 11. ত্রাণ কাজে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। 12. দিনমজুর, শ্রমিক, কৃষক যেন অভুক্ত না থাকে, তাদের সাহায্য করতে হবে। খেটে খাওয়া দরিদ্র জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত তালিকা তৈরি করতে হবে। 13. সোশ্যাল সেফটি নেট কার্যক্রম অব্যাহত থাকবে। 14. অর্থনৈতিক কর্মকাণ্ড যেন স্থবির না হয় সে বিষয়ে যথাযথ নজর দিতে হবে। 15. খাদ্য উৎপাদন ব্যবস্থা চালু রাখতে হবে। অধিক ফসল উৎপাদন করতে হবে। খাদ্য নিরাপত্তার জন্য যা যা করা দরকার করতে হবে। কোনো জমি যেন পতিত না থাকে। 16. সরবরাহ ব্যবস্থা বজায় রাখতে হবে যাতে বাজার চালু থাকে। 17. সাধারণ কার্যক্রম অব্যাহত থাকবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে। 18. জনস্বার্থে বাংলা নববর্ষের সকল অনুষ্ঠান বন্ধ রাখতে হবে যাতে জনসমাগম না হয়। ঘরে বসে ডিজিটাল পদ্ধতিতে নববর্ষ উদযাপন করতে হবে। 19. স্থানীয় জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের সকল স্তরের জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। প্রশাসন সকলকে নিয়ে কাজ করবে। 20. সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সমন্বয় করে ত্রাণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করবেন। 21. জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন ওয়ার্ডভিত্তিক তালিকা প্রণয়ন করে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করবেন। 22. সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেমন কৃষক, কৃষি শ্রমিক, দিনমজুর, রিক্সা, ভ্যান চালক, পরিবহন শ্রমিক, ভিক্ষুক, প্রতিবন্ধী, পথশিশু, স্বামী পরিত্যক্তা, বিধবা নারী ও হিজড়া সম্প্রদায়ের প্রতি বিশেষ নজর রাখা সহ ত্রাণ সহায়তা প্রদান নিশ্চিত করতে হবে। 23. প্রবীণ নাগরিক ও শিশুদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 24. দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী যথাযথভাবে প্রতিপালনের জন্য সকল সরকারি কর্মচারী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি আহ্বান জানাচ্ছি। 25. নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উৎপাদন, সরবরাহ ও নিয়মিত বাজারজাতকরণ প্রক্রিয়া মনিটরিংয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। 26. আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য ক্রয় করবেন না। খাদ্যশস্য সহ প্রয়োজনীয় সকল পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। 27. কৃষকগণ নিয়মিত চাষাবাদে চালিয়ে যাবেন। এক্ষেত্রে সরকারি প্রণোদনা অব্যাহত থাকবে। 28. সকল শিল্প মালিক, ব্যবসায়ী ও ব্যক্তি পর্যায়ে নিজ নিজ শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িঘর পরিষ্কার রাখবেন। 29. শিল্প মালিকগণ শ্রমিকদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নিজেদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে উৎপাদন অব্যাহত রাখবেন। 30. গণমাধ্যম কর্মীরা জনসচেতনতা সৃষ্টিতে যথাযথ ভূমিকা পালন করে চলেছেন। এক্ষেত্রে বিভিন্ন ধরনের গুজব ও অসত্য তথ্য যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। 31. গুজব রটানো বন্ধ করতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে নানা গুজব রটানো হচ্ছে। গুজবে কান দিবেন না এবং গুজবে বিচলিত হবেন না। এমত অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাসমূহ প্রতিপালনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। যারা স্বদেশের স্বাধীনতার বিরোধিতা করে তারা কোনো কালেই দেশপ্রেমিক হতে পারে না, তারা দেশদ্রোহী। কথাগুলো বলেছেন নেলসন ম্যান্ডেলা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন একটি রবীন্দ্রসঙ্গীত মৌগুহ ঠাকুরতার কণ্ঠে।
সে দিনের কথা ভুলে ধীরে হয় সে চোখের দেখা প্রাণের কথা সে ভোলা যায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলা বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলা। শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। এবারে জানিয়ে দেব আজকের কুইজের উত্তর, আর সেই সাথে জানিয়ে দেব যারা সঠিক উত্তর পাঠিয়েছেন তাদের নাম। আজকের কুইজ ছিল কুসুম্বা মসজিদ কোন জেলায় অবস্থিত? এর সঠিক উত্তর হলো নওগাঁ জেলায়। আপনারা যারা সঠিক উত্তর পাঠিয়েছেন তারা হলেন জলঢাকা নীলফামারী থেকে মনির হোসেন ও মুন্নি পাটোয়ারি, পীযূষ রায়, রুথি রায়। আপনারা উত্তর পাঠিয়েছেন খানসামা দিনাজপুর থেকে। আটোয়ারি পঞ্চগড় থেকে মোহাম্মদ মকবুল হোসেন, জয়চণ্ডী পটিহারি নীলফামারী থেকে হাবিবুর রহমান ও সাথী আক্তার, রানীরবন্ধ চিরিরবন্ধ দিনাজপুর থেকে বিশ্বনাথ দাস, বিশু ত্রিবেণী রানী দাস। আরও উত্তর পাঠিয়েছেন হাজরাডাঙ্গা সুন্দরদিঘি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে দীপক চক্রবর্তী, বিথি চক্রবর্তী ও জুয়েল রানা। কোঠাপাড়া পীরগঞ্জ ঠাকুরগাঁও থেকে ঝরু রায়, বালিয়া মহারাজা থেকে বিমল চন্দ্র সিংহ। উত্তর পাঠিয়েছেন 10 মাইল পঞ্চগড় থেকে মোহাম্মদ জুয়েল। কিশোরগঞ্জ নীলফামারী থেকে অমল চন্দ্র রায় ও শিলা রানী। মোহাম্মদপুর বটতলে ঠাকুরগাঁও থেকে বৃত্তি রায় ও রূপালী রানী। মারিয়া বোদা পঞ্চগড় থেকে পলাশ চন্দ্র রায় ও পিঙ্কি রানী। আরও উত্তর পাঠিয়েছেন শ্যামা রায় লিপি, নেকমারত ঠাকুরগাঁও থেকে পারভেজ ইসলাম বাবু নীলফামারী থেকে, উজ্জ্বল বর্মন মানিকবাজার ঠাকুরগাঁও থেকে, আফিফ হুসাইন সুজন ডিহাট বামনপাড়া থেকে, শেখ ফরিদ কাজী ফার্মস পালিয়ারাঙ্গি থেকে, গবেশ্বর রায় ও সুরভি রানী। উত্তর পাঠিয়েছেন ফাড়াবাড়ি থেকে মানিক চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও থেকে চক্র রায় ফাড়াবাড়ি থেকে, আসমা আক্তার ভুল্লি ঠাকুরগাঁও থেকে। আরও উত্তর পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ারুল হক নেকমরদ থেকে। খালিদ হোসেন উত্তর পাঠিয়েছেন, তিনি ঠিকানা লিখেননি। শ্রোতা বন্ধু, আপনারা যারা সঠিক উত্তর পাঠিয়েছেন তাদের সকলকে অভিনন্দন। ঘড়ির কাঁটা জানিয়ে দিচ্ছে এখন বিদায়ের পালা। যাবার আগে জানিয়ে দিচ্ছে আজকের ম্যাগাজিনে প্রকৌশল দায়িত্ব পালন করলেন চৌধুরী মোহাম্মদ শাহনওয়াজ ও মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলাম আমি কানিস ফাইমা ফেরদৌস। পাঠে অংশ নিয়েছেন নিশাত শারমিন টুম্পা। গ্রন্থনা ও প্রযোজনায় ছিলেন মোহাম্মদ রিফাত ফারাবী সৌরভ। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের উত্তরাঞ্চল। খোদা হাফিজ। উত্তরাঞ্চল প্রাথমিক ম্যাগাজিন অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ রিফাত ফারাবী সৌরভ। বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও।